স্বাগত। আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। আমাদের মুক্তি সংগ্রামের শুরু থেকেই জড়িয়ে আছে বাংলা ছায়াছবি। বাঙালি চেতনার বিকাশ ছিল তার লক্ষ্য। স্বাধীনতার পর চলচ্চিত্রের আলাদা একটা ভাষা হয়ে উঠেছে মুক্তিযুদ্ধ। একাত্তরের আনন্দ, বেদনা, গৌরব গাথা তুলে আনতে নতুন এক লড়াইয়ে জড়িয়ে পড়েন চিত্রজগতের অনেক কুশলী। তাই জীবন থেকে নেয়া থেকে মেঘমল্লার পর্যন্ত আমরা পাচ্ছি ইতিহাসের অন্য এক অধ্যায়। এসব নিয়ে আজকের আলোচনায় সেলুলয়েডের যুদ্ধ। কথা বলতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অভিনয়শিল্পী ও নির্মাতা শহীদুজ্জামান সেলিম, আছেন অভিনয়শিল্পী অপর্ণা ঘোষ, এছাড়া চলচ্চিত্র নির্মাতা জাহিদুর রহমান অঞ্জন আমাদের সঙ্গে কিছুক্ষণ পরেই যোগ দেবেন। সেলিম ভাই, প্রথমে আপনার কাছেই আসতে হচ্ছে। আমরা মানে এই চলচ্চিত্রে প্রথম যখন আপনাকে বলা হলো যে আখতারুজ্জামান ইলিয়াসের একটা গল্পের উপরে অভিনয় করতে হবে, তখন আসলে এটা নেয়া না নেওয়া, অভিনয় করা না করা নিয়ে আপনার ইয়েটা কিছু? আমি আখতারুজ্জামান ইলিয়াস স্যারের চিলেকোঠার সেপাই পড়েছিলাম। ওটা আমার অত্যন্ত প্রিয় একটি উপন্যাস। তারপরে যখন রেইনকোট গল্প বলা হলো, তো আমি রেইনকোটটা আগে আমার পড়া ছিল না, তখন আমি রেইনকোটটা অঞ্জনের কাছ থেকে নিয়ে পড়ি যে গল্পটা কি। তো জানার পরে আর মুক্তিযুদ্ধ ছবি হবে, সরকারি অনুদানের ছবি হবে, বেঙ্গলের প্রথম ছবি, অঞ্জনের প্রথম ছবি, সমস্ত কিছু মিলেই এটা আমাকে খুব উৎসাহিত করেছিল কাজটা করবার জন্য। এবং আমি এখানে কোনো রকম আর এদিক ওদিক চিন্তা করিনি। আমি চিন্তা করছি ছবিটা কিভাবে করা যায়, কিভাবে আমি এটার একটা পার্টিসিপেট করতে পারি এই ছবিটাতে। সেরকম চিন্তা থেকে আমার ছবিটাতে কাজ করতে যাওয়া। আর মুক্তিযুদ্ধের সময় আমি ক্লাস 5-এ পড়তাম, 10 বছর ছিল। মুক্তিযুদ্ধটাকে আমি দেখেছিলাম ঢাকায় এবং ঢাকার বাইরে। তো এখানে মফস্বল একটা শহরের মুক্তিযুদ্ধকে যেভাবে তুলে ধরেছে সেই সময়কার মানুষ, ওইটা আমার কিছুটা দেখা আছে, কাছ থেকে দেখা। ফলে আমি খুব ইন্টারেস্টেড হয়েছি। এটা আমার জন্য একটা বিরাট, মনে করেছি যে বিরাট কাজ হবে আর কি করতে পারলে। এবং নুরুল হুদার যেই জি, চরিত্র, সেই চরিত্রটিও নিশ্চয়ই খুবই চ্যালেঞ্জিং ছিল আপনার জন্য। ডেফিনেটলি। এখানে ফিল্ম তো একদম ডিরেক্টরস মিডিয়া, অঞ্জনের এখানে আরো বেশি, তাই না অপর্ণা? অঞ্জন আরো বেশি মানে এটা ডিরেক্টরস মিডিয়াম হিসেবেই রাখে, এটা উচিত রাখা। তো ও আমাদেরকে যেভাবে বলেছে আমাকে বা অপর্ণাকে, আমরা চেষ্টা করেছি ওর কথাটাকে শুনে ওইভাবে কাজটা করতে। হ্যাঁ, নুরুল হুদা ও আমাকে বারবার বলছিল যে বেসিক ক্যারেক্টারটা হলো এটা অত্যন্ত ভীতু, একটা মধ্যবিত্ত সমাজের যে রিপ্রেজেন্টেটিভ, ওরকম একটি চরিত্র, যে স্কেপিস্ট, পালিয়ে বেড়াতে চায়, কোনো ঝুট ঝামেলায় যেতে চায় না, এরকমই একটি চরিত্র। কিন্তু তার মধ্যে যখন রিভল্টটা হয়, যখন তার মধ্যে পরিবর্তনটা হয়, এটা মানুষ কল্পনাও করতে পারবে না যে পরিবর্তনটা কখন হয়ে গেল। একদম হাতের এপিট আর ওপিটের মতো, হঠাৎ করে তার মধ্যে একটা পরিবর্তন। তো এই কিছু কিছু টার্নিং পয়েন্ট আছে ক্যারেক্টারটার। তো আমরা ওইটা নিয়ে আলোচনা করেছি, কথা বলেছি। তো ওরকমই একটা চরিত্র, মানে এত নিউট্রাল, এত পলায়নপর একটা ক্যারেক্টার, এবং সেটা আস্তে 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 ওইটাকে অ্যাক্টিংয়ের কন্টিনিউটি ধরে 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 শেষে গিয়ে যে রিভল্টটা করে, এটা একটু আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করেই করতে হয়েছিল। আচ্ছা অপর্ণা, আপনার কাছে যাব যে এই ছবিটির কথা যখন প্রথম আপনাকে বলা হলো, তখন সেলিম ভাই যেটা বললেন যে যেহেতু ৭১-এর মুক্তিযুদ্ধ, তখন খুব ছোট ছিলেন, কিন্তু তারপরও দেখেছেন, সেটার অভিজ্ঞতাটা কাজে লেগেছে। আপনার জন্য নিশ্চয়ই বিষয়টি একেবারেই ভিন্ন। ভিন্ন একদম বলতে গেলে, কারণ আমার তো যুদ্ধের সময় জন্মগ্রহণ হয়নি, যুদ্ধের অনেক পরে। কিন্তু ফ্যামিলিতে একটা ব্যাপার ছিল আর কি, যে বাবা মা সবসময়ই, কারণ বাবা তো যেহেতু যুদ্ধ দেখেছে, সো ছোটবেলা থেকেই ওই ওরিয়েন্টেশনের মধ্যেই বড় হয়েছি আমরা। সবসময় কিন্তু যুদ্ধের কথা বলা হতো, যুদ্ধে কি হয়েছে, বাবাদেরকে কিভাবে ফেস করতে হয়েছে, মাকে কিভাবে ফেস করতে হয়েছে। সো ওগুলা থেকেই একটা আইডিয়া আছে আমার মধ্যে। আর যখন অঞ্জনদা আসলে প্রথম বলল যে এই ছোট গল্পটা পড়ার জন্য আখতারুজ্জামান ইলিয়াসের, তখন আমাকে প্রথমে ছোট গল্পটা দেয়া হলো। তো ছোট গল্পটাতে কিন্তু আসমার যে চরিত্রটা, নুরুল হুদার স্ত্রী চরিত্রটা খুব অল্প। সো এটা পরে আমি যখন প্লে করছিলাম, দাদা পরে এটা আবার বাড়িয়ে নিল আর কি, যেহেতু এটা একটা সিনেমা হবে, সো এক্সটার্নাল অনেক বিষয় থাকে, সো যার কারণে আমার ক্যারেক্টারটা আবার বাড়ানো হলো।
অ্যান্ড যখন শুটিংয়ে ছিলাম সেলিম ভাই তো অবভিয়াসলি না, অঞ্জনদা তো অবভিয়াসলি প্রত্যেকটা স্টেপ আমাদেরকে ধরে ধরে দিয়েছে, এবং সেলিম ভাই স্পেশালি আমি বলবো আমি অনেক থ্যাঙ্কফুল, কারণ হচ্ছে শুটিংয়ের মাঝখানে যে ফাঁকগুলা পেতাম ওই ফাঁকগুলাতে বসে বসে সেলিম ভাই আমাদেরকে গল্প শোনাতো এখানে- ওনার এক্সপিরিয়েন্স থেকে। দুই ধরনের চ্যালেঞ্জ আমার সামনে মনে হয়। একটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময়ের একটা চলচ্চিত্রে অভিনয় করা, একই সঙ্গে মানে আমার কাছে মনে হয়েছে যে আপনার সময়ের চাইতে, অর্থাৎ আপনার বয়সের চাইতে আরেকটু বাড়তি বয়সের কাউকে রিপ্রেজেন্ট করতে হয়েছে হয়েছে। এই চলচ্চিত্রে। একটা যার 5 বছরের একটা মেয়ে আছে শিশু এবং সংসারী একটা স্বামী আছে। মহিলা। এই যে মানুষটাকে ধারণ করা, অর্থাৎ আসমা হওয়ার জন্য আপনার কি বাড়তি কোনো প্রস্তুতি নিতে হয়েছে যে নিজেকে আসমা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য? হ্যাঁ, এটা তো অবভিয়াসলি, কারণ যেহেতু একটা ফিল্মে কাজ করছি আমাদের এর আগে একটা প্রিপারেশন থাকেই। সো যখন স্ক্রিপ্টটা দেওয়া হলো, স্ক্রিপ্টটা দেখেই অ্যাকচুয়ালি তখন থেকে মনে হচ্ছিল, কারণ স্ক্রিপ্টটা ছিল একদম পুরো ডায়েরির মতো। আমি সব জায়গায় বলেছি যে স্ক্রিপ্টটা দেখেই না প্রথমে আমার একটা ভক্তি চলে এসছে। স্ক্রিপ্টটা অঞ্জনদা যখন আমাকে দিল, তারপরে দেন আসমা ক্যারেক্টারটা যখন আমাকে বোঝানো হলো এবং মুক্তিযুদ্ধের সময়কার আমাকে তখন স্টাডি করতে দেওয়া হলো যে ওই যুদ্ধের সময়কার কস্টিউম, ওই সময়কার মেয়েরা কিভাবে হাঁটা চলা মানে চলাফেরা করতো, কিরকম ছিল, ওই ওই ব্যাপারগুলো আমরা আমরা কিছুটা ভাষাগত অত প্রবলেম হয়নি, কারণ সচরাচর আমরা এভাবে যেভাবে কথা বলি তখন ও এরকম করেই কথা বলতো। ওভাবেই আর কি মোটামুটি আমরা খুব বেশি যে প্রিপারেশন নিয়েছি এটা বলবো না। আমাদের প্রি প্রোডাকশন ছিল হলো অন্যান্য দিকগুলাতে, দাদা বলতে পারবে এটা খুব ভালো, কারণ বানানোর সময় আদার্স থিং গুলা নিয়ে, বাট আমরা অ্যাক্টিং এর ক্ষেত্রে ক্যারেক্টারটাতে তুমি যাতে ঢুকতে পারো সেজন্য তোমাকে ডেকে ওরা ড্রেস রিহার্সাল করিয়েছে, হ্যাঁ, ফটোশুট করিয়েছে। তো এটা তো একটা প্রিপারেশন টু Preparation এ। গেট এন্ট্রি ইন দ্য ক্যারেক্টার এক্স্যাক্টলি। অপর্ণা, আমি একটু দর্শকদের জানিয়ে রাখবো যে জাহিদুর রহিম অঞ্জন ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। অঞ্জনদা, আপনাকে ধন্যবাদ এবং স্বাগত। আমরা কথা বলছিলাম আসলে প্রস্তুতি পর্ব নিয়ে, এবং সেই জায়গাটায় আপনাকে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। যে আখতারুজ্জামান ইলিয়াসের লেখা এমনিতেই বলা যায় যে খুব বেশি মানুষের ভিতরে অনেক লোকে পড়ে, সেটা আমরা বলতে পারি। পপুলার লেখক না, খুবই পপুলার লেখক না, তবে গুরুত্বপূর্ণ লেখক। হয়তো মানুষ নাম জানে অনেক তার লেখা পড়ার চাইতে। তো আখতারুজ্জামান ইলিয়াসের একটি গল্পকে আপনি অ্যাডাপ্ট করে নিজের প্রথম চলচ্চিত্র নির্মাণের যে সিদ্ধান্তটা নিলেন, এই সিদ্ধান্তটা মানে চলচ্চিত্র নির্মাণের জন্য কতটুকু যৌক্তিক মনে হয়েছে আপনার কাছে? ওই অর্থে কঠিন ছিল ডিসিশনটা যে আমি 7-1 এর উপর একটা ছবি করব, কারণ আমি জানতাম যে 71 সালের ওই সময়টা এখন আর নাই, এবং এটা ক্রিয়েট করা অনেক ডিফিকাল্ট। আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা ক্রিয়েট করতে গেলে যে পরিমাণ অর্থ আমাদের দরকার সেটা আমাদের ছিল না। তো এইটা আমি জানতাম। আর গল্পটার আরেকটা জিনিস হচ্ছে রেইন, 3 দিনের যে গল্পটার আসল যে আখ্যান সেটা কিন্তু বৃষ্টির ভিতরে। তো এই দুইটা জিনিসই আমি জানতাম যখন আমি ডিসিশন নিচ্ছি যে এই ছবিটা করব। কিন্তু গল্পটা আমার এত ভাল লাগছে যে আপনি যেমন বললেন যে আখতারুজ্জামান ইলিয়াস খুব পপুলার লেখক না, কিন্তু খুব গুরুত্বপূর্ণ লেখক। তো ওনার এই গল্পটা বিশেষ করে যে মুক্তিযুদ্ধের যে মূল ধারার ইতিহাস আমরা দেখি, তার বাইরে গিয়ে সাধারণ মানুষের অংশগ্রহণ, একটা পরিবার কিভাবে যুদ্ধের মধ্যে তাদের জীবনযাপন করছে, এবং সবচেয়ে বড় কথা তারা যে স্যাক্রিফাইসটা করছে এই স্বাধীনতার জন্য, ফলে তার জন্য এটা আমরা গণযুদ্ধ বলি, সবার যুদ্ধ। তো সেই জিনিসটা আমাকে খুব আকৃষ্ট করে আর কি। তো আমি যখন প্রথম ছবি করলাম তখন আমি মনে করলাম যে এরকম একটা ছবি নিলেই ভালো হবে, যেটা কিনা আসলে আমাদের ইতিহাসেও খুব গুরুত্বপূর্ণ, এবং আমাদের যে মূলধারার ইতিহাস তার বাইরেও সাধারণ মানুষের অংশগ্রহণ মুক্তিযুদ্ধে, সেইটা কিনা যাতে বোঝা যায়। যে কোনো যে সাহিত্য যখন চলচ্চিত্রে আসে তখন এটার একটা পরিবর্তন হয়, এবং অবশ্যই বিভিন্ন সময় যারা চলচ্চিত্র নির্মাণ করেছেন তারা তাদের নিজস্ব একটা ছাপ এটাতে রেখে যেতে পারে। এই যে সাহিত্য থেকে এটা সেলুলয়েডে নিয়ে যাচ্ছেন, সেই প্রক্রিয়াটায় আপনার কাছে কি মনে হয়েছে? কি কারণে এটা আসলে মনে হবে যে এটা অঞ্জনের ছবি, আখতারুজ্জামান ইলিয়াসের না? এইটা প্রথম কথা হচ্ছে যে এটা দুইটো আলাদা শিল্প মাধ্যম। যে গল্প আপনি যখন সাহিত্য আপনি যখন করতেছেন তখন এটা এক ধরনের,
আর যখন সিনেমা তৈরি করবেন সেটা একটা সম্পূর্ণ আলাদা আর্ট মিডিয়াম। আর আমাদের ছবির ক্ষেত্রে যেটা ছিল যে গল্পটা খুবই ছোট, 3 দিনের খুবই সাধারণ একটা গল্প। আর আরেকটা গল্পের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এটা একটা ইটার্নাল, যেমন সাহিত্যে হয় যে রেনকোটটা পরার পরে আস্তে আস্তে নুরুল হুদার ভিতরে কি পরিবর্তনগুলো আসতেছে, এবং এইটা কিন্তু সে মনে মনে ভাবতেছে এবং মনে মনে তার পরিবর্তনটা হচ্ছে। কিন্তু আমরা যখন সিনেমা করলাম তখন এটা কিন্তু এক্সটার্নাল করতে হয়েছে আমাদের। ফলে রেইন আমাদের একটা চরিত্র, অন্যান্য যেসব জিনিস, রেইনকোট একটা চরিত্র, তাই না, ওই জায়গাগুলো যেখানে আমরা শ্যুট করছি এটা একটা চরিত্র। ফলে প্রত্যেকটা জিনিসের আমাদের এক্সটার্নালি আমাদের এক্সপ্রেস করতে হয়েছে যে নুরুল হুদার আসলে ক্রাইসিসটা কি আর সে কিভাবে পরিবর্তিত হয় থ্রু ক্যামেরা ইনস্টেড অফ পেন। হ্যাঁ, রাইট। সেলিম ভাই, এইখানে আপনারও সবচেয়ে মানে বলা যায় যে নুরুল হুদা চরিত্রটি কেন্দ্র করেই আসলে গল্পটা বলা হচ্ছে, এবং যে জিনিসটা আমার কাছে এই গল্প পড়ার সময় মনে হয়েছে, কারণ আমার এখন ছবিটা নিয়ে কিছু বলা অন্ধের হাতে দেখার মতো, কারণ আমি ছবিটি দেখিনি। তো সেই ক্ষেত্রে নুরুল হুদা চরিত্রটির মানে চরিত্রটি করার সময়, নুরুল হুদা হওয়ার সময় যে জিনিসটা আমার মানে একজন পাঠক হিসেবে যখন আমি দেখি, সবচেয়ে চ্যালেঞ্জিং যে জায়গাটা মনে হয় যে নুরুল হুদা পরিবর্তন হচ্ছে, তিনি আসলে যোদ্ধা হয়ে যাচ্ছেন নিজের মধ্য থেকেই, যে জিনিসটা তিনি অনেকদিন, এবং তিনি যখন বলছেন যে তিনি সব তথ্য জানেন যোদ্ধাদের সম্পর্কে, তখন অনেকগুলি বিষয়, তার ঘরে একটা 5 বছরের শিশু আছে, তার সংসার আছে, সে একটা খুবই সাধারণ আশাউরে আমাদের মতো মানুষ। এই যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা আসলে অভিনয়ে কিভাবে আনা সম্ভব এবং এটা কতটুকু জটিল ছিল? এটা অনেক জটিল। আমরা ছবিটাতে অঞ্জন যা দেখাতে চেয়েছে সেটা হলো একটি অবরুদ্ধ দেশ, একটি অবরুদ্ধ জনপদ, একটি অবরুদ্ধ প্রকৃতি। মানে এখানে কোনো কিছুই জনমানব শূন্য মনে হয়, সমস্ত কিছুর মধ্যে মনে হয় যে কোথায় যেন একটা নিঃশ্বাস নিতে পারা যাচ্ছে না, হাফ ছাড়া যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। তো যখন নুরুল হুদার যে চেঞ্জটা, যেমন রেইনকোট পরার পরে তার মধ্যে যে পরিবর্তন, সে নিজেও যে তার শালা শ্যালক যে মুক্তিযুদ্ধে গিয়েছে তার কথা সে সহ্য করতে পারে, কারণ লোকটা অত্যন্ত ভীতু প্রকৃতি। আমি প্রথমেই বলেছি যে অত্যন্ত ভীতু এবং অত্যন্ত পলায়নপর। ওর জন্য আরেকটা ঝামেলা হোক, এই ঝামেলার মধ্যে সে যেতে চায় না, সে গোবেচারা চাকরিজীবী, চাকরি করে বেড়াচ্ছে। এবং ওই সময়ে আমাদের মুক্তিযুদ্ধের সময়, আমি বলছিলাম আগে যে আমার বয়স তখন ছিল 10 বছর, আমি আমার বাবাকে দেখেছি চাকরি করে। ওই চাকরিতে যে যেত আর আসতো, এটা মানে ওই সকালে যে যেত বেরিয়ে বলে যেত আমি ফিরবো কিনা আমি কিন্তু জানি না, আমার মাকে বলে যেত। আবার যখন ফিরে আসতো তখন এসে ওই চুপি চুপি রেডিও শোনা, চুপি চুপি কথা বলা, মুক্তিযুদ্ধের বিষয়ে কথা বলা, এগুলা কিন্তু তখন হতো। মানে ওই অবরুদ্ধতাটা হয়তো আমরা বলার ক্ষেত্রে বলতে পারি বা লেখার ক্ষেত্রে লেখা সম্ভব, কিন্তু